আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি মবিন আমিন। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। গণহত্যা দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছে তদন্ত সংস্থা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোঅর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম আবেদন করেন। এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন নিহত আরিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবির। সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশিদ সহ পুলিশের কর্মকর্তা ও আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনসমূহের নেতারা। এছাড়াও বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ ও শিক্ষার্থী হত্যা মামলা হয়েছে। জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর পর আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পেছনে মার্কিন ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর বলে। বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সপ্তাহব্যাপী বিক্ষোভের ঘটনায় 400 জনের বেশি মানুষ নিহত হলে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। জয় বলেন, 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা ভারত নিশ্চিত করবে। অরাজকতা বন্ধ করতে হবে। আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে। তবে তা নিশ্চিত করা হয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হবে। শিক্ষার্থীদের আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে সরকার ভুল করেছে বলেও স্বীকার করেন শেখ হাসিনার ছেলে। ওয়াশিংটন ডিসি থেকে দেয়া এই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের প্রথম থেকে আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা রাশেদ খান সাংবাদিকদের এ কথা জানান। অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন ঢাকা কলেজ শাখার ব্যানারে এ দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আগে গণহত্যার বিচার হবে, হত্যার নির্দেশদাতা হিসেবে ছাত্রলীগের বিচার হবে, তারপর আওয়ামী লীগ রাজনীতিতে নামবে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল শেষে বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যরা যেমন ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তেমনি সরকারের দলীয় ক্যাডার বাহিনীও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। সেজন্য আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, তাই তাদের রাজনীতিও নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেন তারা। কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে যারা গুলি করেছে এবং যারা গুলির নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন আদালত। বুধবার কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে রিট শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট আরও জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। রিটে নিহত 9 শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে। বিচার বিভাগের কর্মকর্তাদের 10 দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। আশা করছেন 31 আগস্টের মধ্যেই সেসব মামলা প্রত্যাহার করা হবে। দীর্ঘ 27 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে না। বুধবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সরকারের কারফিউ জারির পর থেকে 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে 4 আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া 97টি অস্ত্র, 6,585 রাউন্ড গোলাবারুদ এবং 28টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। বুধবার বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান এসব তথ্য জানান। বলেন, দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পুলিশ সহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে র্যাব। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। মঙ্গলবার সংগঠনের প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর লেখা চিঠির মাধ্যমে পদত্যাগের কথা জানান শমী কায়সার। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করেন। নির্বাচনের আগ পর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য তার অবর্তমানে বর্তমান ইসি দায়িত্ব পালন করবেন। ই-ক্যাব কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আমিন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। 2020 সালের পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। 2 ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে 21 আগস্ট থেকে। প্রথম ম্যাচটি রাওয়ালপিন্ডি আর শেষটি হবে করাচিতে। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই খেলতে হবে, কারণ 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে স্টেডিয়ামের গ্যালারিতে। দেশটির সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট 30 আগস্ট শুরু হয়ে চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। তবে ম্যাচটিতে ক্রিকেট সমর্থকদের উপস্থিতির সুযোগ না থাকার বিষয়টির ব্যাখ্যাও দিয়েছে পিসিবি। সংস্কার কাজের জন্য গ্যালারির অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে, যেখানে দর্শকরা উপস্থিত হওয়ার সুযোগ থাকলেও সেটি ঠিক নিরাপদ হবে না তাদের জন্য। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমির। ভালো থাকুন, সুস্থ থাকুন।